প্রিয় শিক্ষার্থী ভাইয়া অথবা আপু, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক খুব মজার এবং সহজবোধ্য করতে সিএমআই স্কুলের ধারাবাহিক লেকচার ভিডিওর এই আয়োজন। নতুন আরও একটি পর্বে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, তোমার অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী। আজকের পর্বে আমরা পড়ব স্টার সম্বন্ধে। স্টার আমরা বলতে কি জানি? স্টার হচ্ছে যে আর, সি, ডাবল ও, আর এরকম যৌগগুলোকে আমরা স্টার হিসেবে চিনে থাকি। স্টারকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, যে কার্বক্সিলিক অ্যাসিড যে আছে, সেই কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ অংশটাকে যদি ও আর মূলক, অর্থাৎ ও আর মূলক বলতে আমরা কি জানি? ও আর হচ্ছে অ্যালকক্সিমূলক। এই অ্যালকক্সিমূলক যদি ওএইচ মূলককে প্রতিস্থাপন করে, অথবা ও এ আর অর্থাৎ অ্যারাইলক্সিমূলক যদি প্রতিস্থাপন করে, তাহলে আমরা পাবো আর সি ও, এখানে আসবে নতুন করে ও আর, অথবা আর এর সঙ্গে আসবে সিও, আসবে ও এ আর। এই এ আর মানে হচ্ছে ফিনাইল মূলক, তোমরা জানো, অ্যারাইল মূলক। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ মূলককে যদি অ্যালকক্সি বা অ্যারাইলক্সি মূলক প্রতিস্থাপন করে, তাহলে যে যৌগটা পাওয়া যায় তাকে বলা হয় স্টার যৌগ। আমরা স্টারকে আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকেই স্টার বলা হয়। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে স্টার বলা হয়। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পাকা কলা, পাকা কমলা, পাকা আনারস। মূলত হচ্ছে যে স্টার সমূহ একটা প্রাকৃতিক যৌগ, অর্থাৎ প্রকৃতিতে বিভিন্নভাবে স্টার পাওয়া যায়। মিষ্টি গন্ধ হচ্ছে স্টারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছি আমরা যে পাকা কলা, পাকা কমলা, আনারস, জাম, এগুলো সবই নিশ্চয়ই মিষ্টি সুঘ্রাণযুক্ত কিছু ফল বা এখানে ফুল আছে। তো এই যে মিষ্টি গন্ধ বা সুঘ্রাণ, তার জন্য দায়ী হচ্ছে এই স্টারগুলো। যেমন পাকা কলায় থাকে পেন্টাইল ইথানয়েড, পাকা কমলায় থাকে অক্টাইল ইথানয়েড, পাকা আনারসে থাকে বিউটাইল বিউটানয়েড, এরপর পাকা জামে থাকে ইথাইল বিউটানয়েড, এবং জেসমিন ফুলে থাকে বেনজাইল ইথানয়েড। এই যৌগগুলোর জন্য এই যে ফল ফুলগুলো আছে, তাদের মিষ্টি গন্ধ বা সুঘ্রাণ আমরা পেয়ে থাকি। এ তো গেল সাধারণ আলোচনা। এখন চলো আমরা স্টার প্রস্তুতি শুরু করে দেই। স্টার প্রস্তুতির প্রথম এবং প্রধান বিক্রিয়া হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া, যেটা আমরা সংজ্ঞাতেই বলছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় প্রাপ্ত যৌগকেই স্টার যৌগ বলা হয়। এই যৌগটা কার্বক্সিলিক অ্যাসিড এবং একটা অ্যালকোহল নেওয়া হয়েছে। এই আর এবং এই আরকে পৃথক করার জন্য এখানে আর ড্যাশ দেওয়া হয়েছে, যে এটা একটা অ্যালকাইল, এটা একটা অ্যালকাইল। তো এই যে যৌগটা উৎপন্ন হলো, এই যৌগটা হচ্ছে আর সি ও ও আর, তার মানে এটা হচ্ছে একটা স্টার যৌগ। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় স্টার তৈরি করার যে বিক্রিয়াটা, এটাকে বলা হয় স্টারিফিকেশন বিক্রিয়া। এই স্টারিফিকেশন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। আমরা একটু পরেই একটু অ্যাডভান্স লেভেলে যখন যাব, তখন আমরা স্টারিফিকেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্বন্ধে আলোচনা করব। তো যদি একটা ইথানোয়িক অ্যাসিড নেওয়া হয়, ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি আমরা সেম দুই কার্বন বিশিষ্ট একটা ইথানল নেই, এবং সেটা হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অথবা আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের বদলে HClও নিতে পারতাম। মূলত অ্যাসিড লাগবে এখানে, যে কিনা প্রোটন দান করবে, এরকম একটা অ্যাসিড অবশ্যই লাগবে। এবং সেই বিক্রিয়া যদি তাপ দেওয়া হয়, অর্থাৎ উত্তপ্ত করা হয়, তাহলে এই OH এবং এখানকার H, এই অংশটা আলাদা হয়ে পানি তৈরি করবে এবং উৎপন্ন হবে CH3CO, এবং এখান থেকে আসবে OC2H5, যেটা কিনা হচ্ছে একটা ইথাইল ইথানয়েড, এবং এর সঙ্গে পানি অবশ্যই সাব উৎপাদ হিসেবে আছে। তো এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েড নামক একটা স্টার তৈরি করা হলো, এটা একটা স্টারিফিকেশন বিক্রিয়া। আমরা একটু পরে এই বিক্রিয়া ক্রিয়া কৌশল সম্বন্ধে আলোচনা করব। তো আগে প্রস্তুত প্রণালীগুলো শেষ করে নেই। 2 নম্বরে অ্যালকোহল এবং অ্যাসিড ক্লোরাইড অথবা অ্যালকোহলের সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় স্টার তৈরি করা যাবে। অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করানো হবে। অ্যালকোহলকে আমরা বারবার ডান দিকে লিখে থাকি, এটা
ও আর, এটা হচ্ছে অ্যালকোহল। আমরা এই অ্যালকাইল এবং এটাকে পৃথক করার জন্য আমরা এখানে আর ড্যাশ দিয়েছি। তো এই যে এইচ এবং সিএল এই অংশটা আলাদা হয়ে যাবে। আগের মতন বিক্রিয়া, তাপ তো অবশ্যই দিতে হবে বিক্রিয়া সংগঠিত করতে হলে, তাহলে পাওয়া যাবে আর সিও ও আর ড্যাশ প্লাস এইচ সিএল। আমরা উদাহরণের সাহায্যে বিক্রিয়াটা অবশ্যই লিখতে পারবো। তো আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সময় কি পাবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে কি? আর সিও ও, আবার এদিকে থাকে সিও আর, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাধারণ সংকেত। তার সাথে যদি একই রকম অ্যালকোহল নেওয়া হয় এইচ ও আর ড্যাশ এবং সেটাতে যদি তাপ দেওয়া হয়, বিক্রিয়া করানো হয়, এখানে যেরকম করে এই আর সিওর পরবর্তী অংশটা এখানকার এইচের সাথে যুক্ত হয়েছে, তার মানে আর সিওর পরবর্তী অংশটা সম্পূর্ণটা এইচের সঙ্গে যুক্ত হবে। এইচের সঙ্গে যুক্ত হলে আমরা কি পাবো? আর সিও, আর এদিক থেকে আসতেছে ও আর ড্যাশ প্লাস এখানে কি থাকছে? আর সি ডাবল ও এইচ, তার মানে আর সি ডাবল ও এইচ, অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় স্টার এবং জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এরপরে আসি ইথার এবং কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়া। ইথার একটা নেওয়া হলো আর ও আর, এটা হচ্ছে ইথার, এটার সাথে কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়া করানো হবে এবং সেটা হবে উচ্চ চাপ, তো অবশ্যই লাগবে, উচ্চ চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রায় BF3 প্রভাবকের উপস্থিতিতে, এবং সেখানে পানি থাকা লাগবে। BF3 এবং পানির উপস্থিতিতে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। এই সিও মূলকটা জাস্ট মাঝখানে ঢুকে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? আর সিও এবং এদিকে ও আর, অর্থাৎ আমরা স্টার পেয়ে গেলাম এই বিক্রিয়ার সাহায্যে। স্টার তৈরিকরণের আমরা 3টা পদ্ধতি শিখলাম। আমার মনে হয় এই 3টা পদ্ধতি এনাফ। আমরা এখন স্টার শনাক্তকরণ করব। স্টার শনাক্তকরণে একটা বিখ্যাত পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন পরীক্ষা। একটা স্টারকে, যেটা কিনা সোডিয়াম হাইড্রোক্সাইড নামক একটা ক্ষার মিশ্রিত একটা স্টার নেওয়া হয়েছে, তার সাথে এখানে নেওয়া হয়েছে হাইড্রক্সিল অ্যামিন যুক্ত হাইড্রোক্লোরাইড। দেখো, হাইড্রক্সিল অ্যামিন এবং এটা হচ্ছে হাইড্রোক্লোরাইড, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড। তার সাথে যখন এই ক্ষার মিশ্রিত স্টার, অর্থাৎ নমুনার মধ্যে যদি আমার স্টার থাকে, তাহলে এই পুরো জিনিসটাকে প্রথমে তাপ দিয়ে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পরে আমরা শীতল করতে দিব। শীতল করে সেই শীতল যে উৎপাদটা আছে, সেখানে সেই শীতল উৎপাদের মধ্যে আমরা HCl যোগ করে পুরো দ্রবণটাকে অম্লীয় করব। অর্থাৎ এই যে আর CONH এটাকে অ্যাসিডিক দ্রবণে পরিণত করা হলো। এই অ্যাসিডিক যৌগটার মধ্যে, অ্যাসিডিক দ্রবণের মধ্যে যদি আমরা এখন কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড যোগ করি, তাহলে এরকম একটা উৎপাদ পাওয়া যাবে যেটা কিনা লালচে বাদামি। মূলত আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করার পরে এরকম জটিল একটা যৌগ যদি লালচে বাদামি কালারের পাওয়া যায়, তাহলে আমরা বুঝবো সেখানে এই যৌগ ছিল যেটা কিনা আমরা তৈরি করেছিলাম স্টার থেকে। এটাই হচ্ছে স্টার শনাক্তকরণের হাইড্রক্সিল অ্যামিন পরীক্ষা। এখন আমরা চলে আসলাম একটু অ্যাডভান্স লেভেলে। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটিয়ে স্টার তৈরি করেছিলাম এবং সেই বিক্রিয়াটার নাম ছিল কি? তার নাম ছিল স্টারিফিকেশন বিক্রিয়া। এবং আমরা বলেছিলাম যে আমরা একটু পরে এই স্টারিফিকেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলো আলোচনা করব। তো এই স্টারিফিকেশন বিক্রিয়াটা মূলত হচ্ছে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই স্টারিফিকেশন বিক্রিয়ার অন্য নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাসাইল প্রতিস্থাপন বিক্রিয়া, স্টারের অবশ্যই সেটা। আমরা সেই বিক্রিয়া ক্রিয়া কৌশল সম্বন্ধে আলোচনা করব। অনেক সময় প্রশ্নে স্টারিফিকেশন বিক্রিয়া যেহেতু খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে এটার ক্রিয়া কৌশল প্রশ্নে চাইতে পারে। তো আমরা ক্রিয়া কৌশলগুলো বোঝার চেষ্টা করব। তো বিক্রিয়া ক্রিয়া কৌশল শুরু করার আগে একটা অনুরোধ থাকবে যে পুরো প্রসিডিউরটা খুব মনোযোগ সহকারে দেখবে। এখানে শুধুমাত্র বন্ধন ভাঙা, গড়া, ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলা চলবে। তো পুরো মনোযোগ দিয়ে পুরো প্রসিডিউরটা অবশ্যই দেখবে। প্রথমে আমরা বলেছিলাম যে ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়া সেটা অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সংঘটিত হবে। তো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানলের বিক্রিয়া করাবো আমরা। তো প্রথমে একটা ইথানোয়িক অ্যাসিড নেওয়া হলো। আমরা ইথানোয়িক অ্যাসিডের জায়গায় অন্য কোনো
কার্বক্সিলিক অ্যাসিডও নিতে পারতাম, যেহেতু আমরা উদাহরণটা দিয়েছিলাম ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ায়, তো আমরা সেটাকেই এখানে আলোচনা করছি। আমরা চাইলে অন্য যে কোনো CH3-র জায়গায় যে কোনো আর বসিয়ে বা অ্যালকোহলের জায়গায় যে কোনো আর বসিয়ে আমরা এই ক্যালকুলেশনটা, এই ক্রিয়া কৌশলটা অবশ্যই দেখাতে পারবো। তো আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডটা নিয়েছি সেইটা আমাদের যে প্রভাবক ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিড, সেটা নিশ্চয়ই প্রোটন দান করে। যেহেতু সেটা অ্যাসিড, সে প্রোটন দান করবে। এই প্রোটন দান করার জন্য আমরা সেই গাঢ় সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রোটনিক অ্যাসিড বলতেছি। এই প্রোটনিক অ্যাসিড থেকে একটা প্রোটন, অর্থাৎ এই যে আমরা প্রোটনটা এখানে নিয়েছি, সেই প্রোটনটা এই কার্বক্সিলিক অ্যাসিডের ও দ্বারা আকৃষ্ট হবে। আমরা জানি অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন দ্বারা এইটার সাথে আকর্ষণ বোধ করে এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি করবে, যেটা কিনা সন্নিবেশ সমযোজী বন্ধন। এটার সাথে যখন বন্ধন গঠন করবে তখন কি হবে, এই অক্সিজেন থেকে 2টা ইলেকট্রন হাইড্রোজেনকে সাপ্লাই দিতে হবে। তার মানে অক্সিজেন নিজে প্লাস হয়ে OH এর সাথে একটা বন্ধন তৈরি করবে। তাহলে আমরা এরকম একটা অবস্থা পাবো, CH3C, এখানে ডাবল বন্ড আছেই এখনো, কিন্তু H এর সাথে একটা বন্ধন হয়েছে। যেহেতু ইলেকট্রন সাপ্লাই দিতে হয়েছে, সেক্ষেত্রে অক্সিজেন অবশ্যই প্লাস চার্জ প্রাপ্ত হবে, এবং এখানে ছিল OH। এখন দেখো, অক্সিজেন সে নিজে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু, সে কি প্লাস চার্জ অবস্থায় থাকতে চাবে? সে কি ইলেকট্রন ঘাটতিকে মেনে নেবে? অবশ্যই মেনে নিবে না। তখন সে কি করবে, যেহেতু সে অনেক তড়িৎ ঋণাত্মক, সেক্ষেত্রে সে আরেকটা বন্ধন, এই যে বন্ধন আছে তার বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিবে মানে হচ্ছে এই যৌগটা এখন এরকম হয়ে গেল CH3C, এখানকার একটা বন্ধনের ইলেকট্রনকে সম্পূর্ণরূপে নিজে নিয়ে তার ইলেকট্রন ঘাটতিকে সে পূরণ করেছে। তার মানে এখন একটা বন্ধন ও এখানে H, তার মানে অক্সিজেনের প্লাস চার্জ কিন্তু এখন আর থাকলো না, অর্থাৎ সিম্পল একটা অক্সিজেন পরমাণু হয়ে গিয়েছে। এখানে ছিল OH, তার মানে এখানে OH মূলক 2টা পরিণত হলো। যেহেতু কার্বন থেকে ইলেকট্রন চলে গিয়েছিল যখন অক্সিজেন এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে নিয়েছে, তো সেক্ষেত্রে কার্বন থেকে ইলেকট্রন চলে গেলে কার্বন নিশ্চয়ই পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। তো দেখো, এখানে এই যৌগটাই আমরা এখানে আবার লিখেছি যে কার্বন পজিটিভ চার্জ। আর আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণু কার্বন যখন পজিটিভ চার্জ প্রাপ্ত হবে, তখন সে একটা নিউক্লিওফাইল দ্বারা আকর্ষিত হবে। সেই নিউক্লিওফাইল এখানে কি? নিউক্লিওফাইল হচ্ছে, আমরা যে OH কে চিনি, যেটা কিনা অ্যালকোহল থেকে আসবে, এটা হচ্ছে সেই নিউক্লিওফাইলের OH। আমরা জানি OH মূলক পুরোটাই হচ্ছে একটা নিউক্লিওফাইল। OH থাকে মাইনাস হিসেবে, OH মাইনাস চার্জ প্রাপ্ত, সে হচ্ছে নিউক্লিওফাইল। তার মানে এই OH মূলক দ্বারা এই যে প্লাস কার্বনটা আছে সে আকর্ষণ বোধ করবে, তার মানে এর সাথে একটা বন্ধন তৈরি হবে। যেহেতু অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন এখানে দিয়ে একটা বন্ধন তৈরি করা সম্ভব হয়। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি CH3C, উপরে OH, নিচে OH এরকমই থাকবে। এই কার্বনের প্লাস চার্জটা এখন প্রশমিত হয়ে যাবে, হয়ে সিম্পল একটা বন্ধন তৈরি হবে অক্সিজেনের সাথে। অক্সিজেনের এখানে H ছিল এবং এখানে C2H5 আছেই। চিন্তা করে দেখো তো এখানে কি হয়েছিল, অক্সিজেনের যেহেতু 2টা মুক্তজোড় ইলেকট্রন দান করতে হয়েছে, সাপ্লাই দিতে হয়েছে, তার মানে অক্সিজেন নিশ্চয়ই পজিটিভ চার্জ প্রাপ্ত হবে এখানকার মতন। তার মানে অক্সিজেনটা পজিটিভ চার্জ প্রাপ্ত, সেই জিনিসটাকে আমরা এখানে লিখেছি। এখানে আর এর জায়গায় C2H5 আছে। এই মধ্যবর্তী যে যৌগটা হলো, এইটাকে আমরা বলতেছি মধ্যবর্তী গঠন। এই মধ্যবর্তী যৌগটাকে আমরা আবার এখানে লিখেছি। এখন দেখো, অক্সিজেন এখানকার মতো, অক্সিজেন নিজে অনেক তড়িৎ ঋণাত্মক একটা পার্টিকেল, সে অবশ্যই ইলেকট্রন ঘাটতিকে মেনে নিতে চাইবে না। সে কি করবে, এই হাইড্রোজেনের সাথে মধ্যকার বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে নিজের দিকে নিয়ে তার ইলেকট্রন ঘাটতিকে সে পূরণ করবে। তাহলে দেখো তো এখানে কি হয়, যে CH3C, উপরে OH, নিচে হচ্ছে OH, এখানে অক্সিজেন C2H5, এখানে
মাঝখানে যে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধনটা কিন্তু এখন নেই। তার ইলেকট্রনকে যেহেতু সে নিয়ে নিয়েছে অক্সিজেনটা, হাইড্রোজেন হয়ে গেছে প্লাস, এবং তার ইলেকট্রন ঘাটতি পূরণ হয়ে সে একটা পিওর অক্সিজেন পরমাণু হিসেবে থাকতেছে। এখন দেখো যে এই অক্সিজেনগুলো, অক্সিজেন যখন সিম্পল অক্সিজেন থাকে তখন তার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন সবসময়ই থাকে। এখন এই যে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সে চাইবে এই হাইড্রোজেনটাকে গ্রহণ করতে, তার মানে এই 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন একে সাপ্লাই দিয়ে সে এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন তৈরি করতে চাবে। তাহলে এখানে উৎপন্ন কি হবে? OH2, এবং অক্সিজেন থেকে যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে, সাপ্লাই দিয়েছে, তার মানে ওটা প্লাস চার্জ প্রাপ্ত হবে। তার মানে পুরো জিনিসটা এরকমই থাকবে, নিচে O প্লাস H2 এরকম একটা জিনিস থাকবে, আমরা সেটাই দেখতেছি। তাহলে মনোযোগ হারানো যাবে না, আমরা এইখানে ছিলাম যে সব কিছু ঠিক আছে, এখানে O প্লাস 2টা হাইড্রোজেন এরকম একটা অবস্থা ছিল। এখন দেখো অক্সিজেন, আমরা যখনই বারবার খেয়াল করে দেখো, অক্সিজেন যখনই একটা পজিটিভ জিনিস পায় তাকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে নিজে পজিটিভ হয়, কিন্তু নিজের পজিটিভনেস আবার সে মানতে পারে না। সে যেহেতু অনেক তড়িৎ ঋণাত্মক, সে চাইবে তার ইলেকট্রন ঘাটতিকে পূরণ করতে। তার মানে সে এই যে অক্সিজেনের সাথে কার্বনের যে বন্ধন ইলেকট্রনটা আছে সেইটা ভেঙে সেখানকার ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেবে। নিজের দিকে যদি নিয়ে নেয় তাহলে কি উৎপন্ন হবে? এখানে দেখো তো যে CH3 আছেই, এখানে C, উপরে OH, এদিকে O, C2H5 এগুলো থাকলোই, এবং এইখানকার বন্ধনটা ভেঙে গিয়ে H2O সিম্পল অণু গঠন করেছে। অক্সিজেন যখন ইলেকট্রন পেয়েছে তার মধ্যে নিশ্চয়ই আর প্লাস চার্জ নেই, তার মানে এটা একটা OH, তার মানে এটা পানির অণু হিসেবে আলাদা হয়েছে, তার মানে পানি অপসারিত হয়ে গেল। এখন কার্বন থেকে যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে অক্সিজেনে, তার মানে কার্বনটা নিশ্চয়ই এখন প্লাস চার্জ। তাহলে এই যে পানি অপসারিত হলো, পানি অপসারিত হওয়ার পরে যে জিনিসটা পাইলাম সেখানে কি হয় দেখো, কার্বন এখন প্লাস চার্জ হয়েছে, কার্বনও চাইবে এই প্লাস চার্জ যেন না হয়। তাহলে কার্বন কি করবে? কার্বন এখন এই যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের থাকে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সে এখানকার 1 জোড়া ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, টান দিয়ে তার ইলেকট্রন ঘাটতি পূরণ করবে। তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে দেখো, যে কার্বন যখন এই ইলেকট্রন দুইটাকে নিয়ে নিবে, তার মানে এখানে নিশ্চয়ই একটা নতুন বন্ধন তৈরি হবে, এবং অক্সিজেন থেকে যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে তার মানে অক্সিজেনটা পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। খেয়াল করে দেখো এই পজিটিভ চার্জটা এখন নেই, কারণ সে এই মুক্তজোড় ইলেকট্রনকে নিয়ে পজিটিভ চার্জটাকে প্রশমিত করেছে, এবং এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে, নতুন একটা বন্ধন তৈরি হয়েছে এই 2টা মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে অক্সিজেনের সাথে কার্বনের। এবং অক্সিজেনটা যেহেতু 2টা ইলেকট্রন সাপ্লাই দিল মাত্রই, সেক্ষেত্রে অক্সিজেনটা প্লাস চার্জ হয়ে যাবে, এবং অক্সিজেন কখনোই এরকম প্লাস চার্জ থাকতে চায় না। সে কি করবে? এই যে হাইড্রোজেন আছে তার সাথে বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেবে। তাহলে কি উৎপন্ন হবে? CH3, এদিকে C ডাবল বন্ড O, অর্থাৎ এই ইলেকট্রনকে নিয়ে সে একদম সিম্পল অক্সিজেন পরমাণু হয়ে গেল। এখানে O C2H5 তৈরি হলো, এবং এই প্রোটনটা, যার প্রোটন সেখানেই চলে গেল। এই প্রোটনটা খেয়াল করে দেখো তো, উপরের প্রোটনটা কোত্থেকে এসেছিল? উপরের প্রোটনটা এসেছিল সালফিউরিক অ্যাসিড থেকে। সালফিউরিক অ্যাসিড থেকে এসে পুনরায় সালফিউরিক অ্যাসিডের কিন্তু চলে গেল, মাঝখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্টার যৌগটা তৈরি হলো। এখন তুমি চিন্তা করতে পারো এত কিছুর কি প্রয়োজন ছিল? সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন নেওয়ার কি দরকার ছিল? আবার এত কিছু করে তাকে আবার ত্যাগ করারই বা কি দরকার ছিল? মূল কথা হচ্ছে এই যে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে সে নিয়েছিল, নেওয়ার পরে এত কার্যকলাপের মাঝখানে মূল কথাটাই ছিল এই কার্বনটাকে পজিটিভ চার্জ প্রাপ্ত করা। কার্বন যখন পজিটিভ চার্জ প্রাপ্ত হয়েছে তখন সে অ্যালকোহলের এই নিউক্লিওফাইল দ্বারা আকর্ষণ বোধ করে তার সাথে একটা বন্ধন গঠন করেছে। এই কার্বনকে পজিটিভ চার্জ প্রাপ্ত করা বা সক্রিয় করার জন্যই মূলত এই বাইরে থেকে একটা সালফিউরিক অ্যাসিড বা প্রোটন দানকারী একটা অ্যাসিড আমরা নিয়েছি। তাহলে এইভাবে আমরা 5টা ধাপে দেখালাম যে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই স্টারিফিকেশন বিক্রিয়াটা সম্ভব হয় স্টার তৈরি করার জন্য।